দেখো এবারে মেন ম্যাথমেটিক্সটা স্টার্ট হলো। এই ধরনের প্রশ্ন এই দেখি এইসব এত সোজা প্রশ্ন পরীক্ষা দেবে না, জাস্ট তুমি হচ্ছে একটা বলার হয় এরকম একটা কোশ্চেন দিয়ে দিল। আচ্ছা নাম্বার 2 দেখো কি লেখা আছে বলো। নাম্বার 2 আচ্ছা পাশের চিত্র, তাই তো? তাহলে সবার আগে তোমাকে চিত্রটা এঁকে নিতে হবে। চিত্রটা একটু বড় করে আঁকবে, ঠিক আছে, যাতে মোটামুটি বুঝতে পারো। আচ্ছা আগে তো এরকম ঘনকের চিত্রটা এঁকে নিতে হবে। হয়তো কোনো এটা কিরকম করে আঁকছো, এটা কিরকম করে আঁকছি বুঝতে পেরেছো তো? দেখে শিখতে হবে। এটা কি হচ্ছে, নিচে আছে ইএইচ, নিচে আছে FEGH, FEGH, FEGH। আচ্ছা এদিকে অপরে আছে ABCD, ABCD, এদিকে AB আছে, এদিকে AB, এদিকে CD। হ্যাঁ পরপরই হবে এগুলো। তাহলে তল, ধার আর শীর্ষবিন্দু, তাই তো? তাহলে তল, তলের নাম, তল মানে প্রথমে এরকম এটা একটা এরকম তল হয়, ঠিক আছে? হ্যাঁ তাহলে এটা কি হচ্ছে ABCD। আচ্ছা ABCD মানে উপরের তলটা হয়ে গেল, ঠিক আছে? নিচের তলটার নাম দিল EFGH, তাই তো? EFGH। আচ্ছা এই তো ওপর আর নিচ হয়ে গেল। এবার এই সাইডটা বলে, এটার দিকে কি আছে? ABEH, ABEH। আচ্ছা এর উল্টে কি আছে? এই পেছনটা তো এই যে DCFG, তাই তো? DCFG বুঝতে পারছো তো? দেখো কিরকম করে হচ্ছে, বুঝতে পারছো? আচ্ছা সাইডে কি আছে, এদিকে কি আছে বলো? GC, হ্যাঁ CGHB, এরকম করে করবে, CGHB, CGHB, ঠিক আছে? এরকম করে নিলাম। আর এদিকে কি হবে? AD, হ্যাঁ এরকম করো, ADFE, ঠিক আছে? ADFE। তাহলে মোট 6টাই হবে, ঠিক আছে? তল কটা? তল থাকবে হচ্ছে 6টা, ঠিক আছে? তল ছাড়া লুডোর ছক্কার 6টা তল, তাই সমগ্র তলের ক্ষেত্রফল 6a², ঠিক আছে? 6টা তল হয়ে গেল। আচ্ছা এরপরে কি বলেছে? তল বলেছে, তারপরে বলেছে ধার শীর্ষবিন্দু। আচ্ছা তাহলে ধার কি হবে? আচ্ছা ধার কাকে বলে? ধার মানে যে এই জিনিসটাকে ধার বলে, যে একটা করে এটাই, যে এটাকে ধার বলে। এবার বলো এক ওপরে ধারটার নাম কি? CD নিলাম, ঠিক আছে? আচ্ছা এই ধারটা নিয়ে নিচ্ছি BC, তাই তো? আচ্ছা এই ধারটা নিলাম AB, তারপরে বলো ওপরের ধারটা AD হয়ে গেল। আচ্ছা এবারে এই ধারটা নেব, ঠিক আছে? DF। আচ্ছা তারপরে হ্যাঁ DF হলো, আছে FE নিয়ে নাও, FE। হ্যাঁ আচ্ছা এটা হলো FE হলো। আচ্ছা EH নিলাম, EH। আচ্ছা তারপরে হচ্ছে GH নিলাম, তারপর এটা নিয়ে নাও FG, তাই তো? হলো তো? আচ্ছা এরপরে BH নিলাম, আর এখানে এই যে CG নিলাম। আর কিছু বাকি আছে? 5টা, আরেকটা বাকি আছে, বলো কোথায় আছে বলো? এইটা নিয়ে নি, এই নিয়ে নি, ঠিক আছে? AE, ঠিক আছে? আচ্ছা তাহলে টোটাল ধার কটা হলো? 12টা ধার হলো, তাই তো? মনে রাখবে, সংখ্যাগুলো পাশে লিখে দিচ্ছি, 12টি। আচ্ছা দিন আর কি লিখতে বলেছে? শীর্ষবিন্দু মানে ভার্টিসেস, ঠিক আছে? মানে হচ্ছে ভার্টেক্স। অনেক কটা ভার্টেক্স থাকলে তাকে বলে ভার্টিসেস। কটা শীর্ষবিন্দু আছে? ABCDEFGH, সব কমা বসে যাবে, ঠিক আছে? বুঝলে? শীর্ষবিন্দু কটা? 8টা। A থেকে H পর্যন্ত আছে তো 8টা শীর্ষবিন্দু, 12টা ধার আর 6টা তল, ঠিক আছে?
আর যদি কেউ জিজ্ঞেস করে কর্ণ লিখে দিচ্ছি, কর্ণ 3 ডাইমেনশনাল দেখানো পসিবল না, ডিফিকাল্ট। ঠিক আছে, কর্ণ আছে চারটে কর্ণ। ঠিক আছে, বুঝতে পারলে? কর্ণ ইংলিশ হচ্ছে ডায়াগোনাল। এই হচ্ছে টোটাল রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপেড অ্যাজ ওয়েল অ্যাজ কিউবয়েড অ্যাজ ওয়েল অ্যাজ কিউব, যার দৈর্ঘ্য বস্তু উচ্চতা সমান। তার এতগুলোই ধরা হবে, শেষ পর্যন্ত সেম হবে। ঠিক আছে, শুধু এর সাইজগুলো আলাদা আর এর সাইজগুলো সেম, মানে ঘনকের সাইজগুলো সেম। ঠিক আছে, আচ্ছা এটা তো ওখানে অ্যান্সার আছে তো করা? ব্যাস। আচ্ছা এবারে পরেরটা বলো, 3-এরটা বলো। বুঝতে পারলে তো? ঠিক করে কিন্তু করবে, ছবিটা ভালো করে আঁকবে। হ্যাঁ, যে কিভাবে জিনিসগুলো বের করলাম দেখালাম কিন্তু। এটা 50 এপিসোড। ঠিক আছে, আমি এপিসোড করে দেবো। হ্যাঁ বলো কি আছে? একটি সমকোণী চৌবর্গাকার ঘরের দৈর্ঘ্য বস্তু উচ্চতা যথাক্রমে 5 মিটার, 3 মিটার, 4 মিটার। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে এরকম সমকোণী চৌবর্গাকৃতির ঘর। আচ্ছা দৈর্ঘ্য বলেছে 5 মিটার। এই জায়গাটা প্রস্থ নিয়ে নাও, প্রস্থ কত? 4 মিটার। আচ্ছা আর এই জায়গাটা উচ্চতা h, তাই তো? উচ্চতা 3 মিটার বলে দিয়েছে। ঠিক আছে, বলেছে এই ঘরে সবচেয়ে বড় কত আকৃতি, মানে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যায়, সবচেয়ে লম্বা দণ্ড, কথার মানে কি? কথাটা মানেটা কি? হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে লম্বা দণ্ড মানে হচ্ছে এখানে কর্ণ বার করতে হবে, কর্ণ। ঠিক আছে, এরকম করে রাখতে হবে যে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এদিক থেকে এরকম টাচ করবে। ঠিক আছে, এটা হবে কর্ণ। 3 ডাইমেনশনাল তো, 2 ডাইমেনশনাল তো কর্ণ এরকম, এই যে দুটো কর্ণ, এটা তো 2D, এই জিনিসটা তো 2D আর এটা তো 3D। এখান থেকে ধরো ওইদিকে টাচ করবে তো কর্ণটা। হ্যাঁ, এরকম একটা কর্ণের দৈর্ঘ্য কত হবে, বুঝতে পারলেন? ঠিক আছে, আচ্ছা তাহলে কর্ণ ফর্মুলা কি? সবচেয়ে লম্বা দণ্ড। তাহলে কি হবে? এ দেখো, দুটো মান নিলে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার মানে b স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার মানে h স্কয়ার। বোঝা গেল? এই যে দৈর্ঘ্য বস্তু উচ্চতা, দেখো বুঝতে পারছো? ভালো করে দেখবে। আচ্ছা দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে এখানে? 5 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, তাই তো? হ্যাঁ, আচ্ছা তাহলে কত হচ্ছে? 25 প্লাস এদিকে হচ্ছে 16, 25 16 41 আর 9 50, তাই তো? মানে √50, তাই তো? কি হবে √50? কি হবে? 50 কে 5 × 5 25, দুগুণে 50 হয় তো? হ্যাঁ, আচ্ছা দুটো 5-এর জায়গায় একটা 5 নেমে এলো আর রুটটা দুইটা রুটের মধ্যে পেয়ে গেল, বেরোতে পারলো না কারণ তো আরেকটা নেই, তাই তো? তাহলে 5√2 মিটার। বুঝতে পারলো? ওটা মিটার আছে তো ঘরটা। ঠিক আছে, 5√2 মিটার। এবার যদি এটাকে ডেসিমেলে প্রকাশ করতে পারে, বলতেই পারে যে 2 দশমিক পর্যন্ত মান বলো, তাহলে তোমার √2 যে ভ্যালু ওটা হয় 1.414। এটা হচ্ছে তোমার √2 অ্যাপ্রক্সিমেট ভ্যালু। ঠিক আছে, তাহলে তোমাকে কি করতে হবে? ওটা 5√2 মানে হচ্ছে 5 গণিত 1.414, তাহলে হচ্ছে 1414 মানে 1770। এই যে এখানে হবে ডেসিমেল। ঠিক আছে, এটা বেরিয়ে যাবে। বুঝতে পারলে? 51470 51470 দিয়ে এটা মিটার লিখে দেবে। বুঝলে? এটা অ্যান্সার, এটা দুটোর মধ্যে এটাই হবে। কোনটা খাতায় কোনটা করা আছে? এটা করা আছে, এই 5√2 করা আছে তো? 5√2 তো? হ্যাঁ সেটা তো বটে, আমি জাস্ট জিজ্ঞেস করছি। ওটা এটা হলো এই √2 হলে এরকম করতে হবে। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা কনসেপ্টটা বুঝতে পারছো? সবচেয়ে তাহলে এটা তোমাকে বুঝতে হবে যে কর্ণ হচ্ছে এরকম। আর যদি ঘনক হতো, ঘনকের বাহু যদি এ হয়, তাই তো? তাহলে কর্ণ কত হবে? ডায়াগোনাল হবে হচ্ছে a√3 হবে, এটা হচ্ছে অ্যান্সার হবে। ঠিক আছে, d মানে a√3। ওই যে s d ওটা বুঝিয়েছি ফর্মুলাটা। বাহু দৈর্ঘ্য যদি s হয় তাহলে s = d√3। দেখবে তোমার শর্ট কোশ্চেনে আছে। ঠিক আছে, আর তুমি ওই লম্বা এটার শর্ট কোশ্চেনগুলো দেখে নেবে।
প্রত্যেকটা শর্ট কোশ্চেন আমি একদম ওইটা সবকটা করে দিয়েছি শর্ট কোশ্চেন, বাদ তো কিছু দিইনি। আচ্ছা ওটা দেখে নেবে, ঠিক আছে? তুমি তো ওদিন এলে না, তুমি ওই পরীক্ষা একদিন কামাই করেছো, কামাই করবে না, তাহলে ভিডিওটা দেখো। শোনো, বাড়িতে গিয়ে ভিডিও তো দেখতে পাবি, সেটার কথা হচ্ছে না, কিন্তু এখানে দেখলে যে আমি জিনিসটা কিরকম করে বলছি সেটা বুঝতে পারবে। একটা জিনিস সামনে থেকে দেখা আর একটা জিনিস বাড়িতে বসে ভিডিও দেখা, কিছু ডেফিনেটলি পার্থক্য আছে, বুঝতে পারলে? আচ্ছা পরেরটা বলো, পরেরটা হচ্ছে পরেরটা। বলো পরেরটা কি আছে? হ্যাঁ, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার, তাই তো? হ্যাঁ, তাহলে একটি তলের ক্ষেত্রফল মানে ঘনক বলেছে, তাহলে ধরে নি বাহু হচ্ছে এ, তাই তো? তাহলে তলের ক্ষেত্রফল কত হবে? তলের ক্ষেত্রফল, তল একটা তলে জানবে সবসময় দুটো জিনিস থাকে, আইদার দৈর্ঘ্য ইনটু প্রস্থ থাকবে, বা দৈর্ঘ্য ইনটু উচ্চতা থাকবে, বা উচ্চতা ইনটু প্রস্থ থাকবে, হোয়াট এভার, দুটোর বেশি জিনিস থাকবে না। তাহলে এ ইনটু এ হবে, তাই তো? কারণ এক তল তো এরকম দেখতে, তাই তো? এখানেও এ আছে, এখানেও এ আছে, তাহলে তলের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার, তাই তো? সেই এ স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে 64, তাই তো? আচ্ছা তাহলে এ দ্বিঘাত সমীকরণ তো কি হবে? প্লাস মাইনাস √64 হবে তো, দিয়ে প্লাস মাইনাস 8 হবে তো, এ নট ইকুয়াল টু -8, কেন? কারণ লেস দেন 0, তাই তো? ক্ষেত্র পরিমাপ ঋণাত্মক হয় না, তাহলে এর মান কত হলো? এর মান হলো হচ্ছে 8, তাই তো? বুঝতে পারলে? তাহলে বাহু হচ্ছে 8, একটি দলের ক্ষেত্রফল হলে ঘনকটির আয়তন হিসাব করে লিখি, তাহলে আয়তন কত হবে বলো? আয়তনের ফর্মুলা কি? আয়তন ইকুয়াল টু ভি ইকুয়াল টু কি হবে? এ কিউ হবে, কারণ আয়তন মানে তো দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, এই যে এ ইনটু এ তো তিনটেই তো সমান ঘনকের, তাই তো? বুঝতে পারছো? তাহলে কত হচ্ছে? 8 ইনটু 8 কত হচ্ছে? 8 8 64, 8 64 কত? 512, ঠিক আছে? তাহলে 512, আর ওখানে তোমার কি দেওয়া আছে? 64 বর্গ মিটার দেওয়া আছে, বর্গ মিটার, তাহলে মিটার কিউব হবে, তাই তো? এ ইকুয়াল টু 8 মিটার, বুঝতে পারলে? লাস্টে মিটারটা দিয়ে দেবে, আয়তনের একক হচ্ছে মিটার কিউব, তাই তো? 3খানা মিটার গুণ হলো, বুঝলে কনসেপ্টটা? আচ্ছা এবার দেখো পাঁচেরটা আছে, পাঁচেরটা কি আছে বলো? বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 মিটার গভীর একটি খাল কাটা হয়েছে, ঠিক আছে? 2 মিটার চওড়া। আচ্ছা যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে, তাহলে 240 ঘনমিটার, এটাই কথাটার মানে কি? এটা হচ্ছে আয়তনের একক ঘনমিটার, তাই তো? তাহলে আয়তন কত? 240 মিটার কিউব মানে ঘনমিটার, তাই তো? আয়তন, হ্যাঁ। আচ্ছা দৈর্ঘ্য কত দেওয়া আছে বলো? দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার চওড়া 8 ডেসিমিল গভীর। আচ্ছা দৈর্ঘ্যটাই বার করতে বলেছে, তাই তো? এটা চওড়া 2 মিটার চওড়া বলে দিয়েছে, তাই তো? আর এটা কত বলেছে? 2 মিটার চওড়া, আর কতটা গভীর বলেছে? গভীর হচ্ছে 8 ডেসিমি গভীর, ঠিক আছে? এবার দেখো 8 ডেসিমিটার লেখা আছে, তাহলে ডেসিমিটারকে তোমাকে মিটারে কনভার্ট করতে হবে, ঠিক আছে? ডেসিমিটারকে 10 দিয়ে ভাগ করলে মিটার হয় তো 0.8 মিটার, তাই তো? ডেসিমিটারকে কেন 10 দিয়ে ভাগ করবে? কারণ তুমি তো নিচ থেকে উপরের দিকে যাচ্ছ, নিচ থেকে উপর দিকে গেলে তো ভাগ করতে হয়, তাই তো? উপর থেকে নিচে নামলে গুণ করতে হয়। মিটার থেকে ডেসিমিটার করতে গেলে 10 দিয়ে গুণ করতে হয়, কেন? কারণ মিটার বড় একক, ঠিক আছে? আর ডেসিমিটার থেকে মিটার করতে গেলে 10 দিয়ে ভাগ করতে হবে, কারণ ডেসিমিটার ছোট একক, ছোট একক থেকে বড় এককে যেতে গেলে তো ভাগ করতে হবে, কারণ ছোট একক তো বড় এককের পার্ট, আর বড় একক ছোট এককের গুণ, তাই তো? লেখাটা হচ্ছে এরকম যে 1 ডেসিমিটার হলো মিটারের 1 দশমাংশ, মানে 10 ভাগের 1 ভাগ, ঠিক আছে? আর মিটার হলো ডেসিমিটারের 10 গুণ, মানে 10 মাল্টিপল,
ঠিক আছে, আর এটা হচ্ছে 1/10 পার্ট। এ ডেসিমিটার ইজ 1/10 পার্ট অফ এ মিটার। বুঝতে পারলে? দেখো বুঝতে পারলে তো? তাহলে 1 সেন্টিমিটার ইকুয়াল টু কত মিটার হবে বলো? 1 সেন্টিমিটার ইকুয়াল টু কত মিটার? কি করবে? সেন্টিমিটার সেন্টিমিটার আছে, তাহলে 1 কে কি দিয়ে ভাগ করবে? সেন্টিমিটার থেকে মিটার যেতে হবে তো, সেন্টিমিটার নিচে থাকে তো, হ্যাঁ? সেন্টিমিটার ওপর কে থাকে? ওপরে ডেসি, তারপরে মিটার। তাহলে দুটো 100, দুটো 10 আসছে তো, তাহলে কি হবে? নিচে 100 দিয়ে ভাগ করতে হবে। এই যে তাহলে 1/100, এটাকে যদি এইভাবে লেখা যায় 10 টু দি পাওয়ার -2 লেখা যায়, জানো তো? এটা সূচক করেছো তো, 9 এ করেছো সূচক। এই যে 10 স্কয়ার 1/10 এর অপোজিট রেসিপ্রোকাল মানে অনন্য হচ্ছে 10, আর +2টা -2 হয়ে যাবে। আর নালে এখানে 0.01 দিতে হবে। ঠিক আছে, দুটো অ্যান্সার হয়, একটা এরকম সূচক হয় মানে ইন্ডিসেসে হয়, আরেকটা এরকম ডেসিমেলে হয়। ঠিক আছে, সূচকের নিয়মাবলী ক্লাস 9 এর সবথেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। 9 এর সূচক আছে, লগারিদম আছে। এই দুটো চ্যাপ্টার যে করবে না তার কিন্তু ম্যাথমেটিক্সে চাপ হয়ে যাবে। তার কারণ এভরি চ্যাপ্টারে এটা দেখো কোথায় এটা চলে এলো। ঠিক আছে, এবারে আরো অনেক ব্যাপার আছে। মিটার থেকে ন্যানোমিটার করতে দেয়, ঠিক আছে, ন্যানোমিটার থেকে কিলোমিটার করতে দেয়, ঠিক আছে, হ্যাঁ, কিলোমিটার থেকে ন্যানোমিটার করতে দেয়। কিলোমিটার থেকে যে জানে সে একদম তাড়াতাড়ি বলে দেবে 10 টু দি পাওয়ার 12। ঠিক আছে, আর না হলে তোমাকে হিসাব করে করতে হবে। ন্যানোমিটার, ন্যানোমিটার মানে মিটার থেকে মিটারের মানে 1 বিলিয়ন পার্ট, মানে 10 টু দি পাওয়ার 9 ওই পর্যন্ত আছে। ঠিক আছে, এরকম 10 টু দি পাওয়ার একদিকে -24 পর্যন্ত আছে, আর এদিকে 10 টু দি পাওয়ার 24 পর্যন্ত আছে, +24 -24। বুঝলে ব্যাপারটা? এটা যে এই সিস্টেমটাকে মেট্রিক পদ্ধতি বলে, যে একটা মানে প্যাটার্ন ধরে হচ্ছে, 10 মাল্টিপল হয়, 100 মাল্টিপল হয় বা 1000 মাল্টিপল হয়, এটাকে মেট্রিক বলে। আর নন মেট্রিক হচ্ছে যাদের এই প্যাটার্নটা নাই। যেমন ধরো ফিজিক্সের ইউনিট, আলোর ইউনিট, আলোক বর্ষ একটা ইউনিট আছে লাইট ইয়ার, তারপর একটা ইউনিট আছে পারসেক, তারপর একটা ইউনিট আছে এইউ মানে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট আছে। ঠিক আছে, এবারে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের ভ্যালু প্রুফ করতে দেওয়া পরীক্ষায়, এগুলো ক্লাস 9 এর আইসিএসসি বইতে খুব ভালো করে দেওয়া আছে। ঠিক আছে, শোনো আমি একটা কথা বারবার বলি, তুমি বাংলা মিডিয়ামে পড়ো এটা ব্যাপার না, বাট তোমাকে ইংলিশ মিডিয়ামটা জানতে হবে, তার কারণ 11-এ সব সেম হয়ে যাবে। এবার 11-এ যদি এবার 11-এর অঙ্কগুলোতে না এই ধরনের জিনিস আছে, দিয়ে ফিজিক্সের স্যার কি করবে এইসব আর বলবে না। তুমি তোমার মাথায় আসবে না এটা কি করে হচ্ছে, তোমাকে তো জিনিসগুলো তুমি জানো না, আর ফিজিক্সের টিচার উইল নট টেক দ্য রেসপন্সিবিলিটি। 11-এ আমি ফিজিক্সও পড়াই, আমি যখন 11-এ ফিজিক্স পড়াবো, ঠিক আছে, তখন যে অঙ্কগুলো থাকবে না, একদিকে বোর্ডের একদিকে অঙ্কটা দেখানো হবে, আর বোর্ডের একদিকে মানে এইদিকে রাফটা দেখাবো আর এদিকে অঙ্কটা দেখাবো। মানে ধরো এরকম আছে যে ন্যানোমিটার থেকে ধরো কিলোমিটার থেকে ন্যানোমিটার করতে হবে। এখানে প্রথমে কিলোমিটার লেখা থাকবে 1 কিলোমিটার, 1 কিলোমিটার ইকুয়াল টু হচ্ছে 1000 মিটার, তাই তো? তার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 3 মিটার। 1000 মানে 3টে জিরো আছে, 10 টু দি পাওয়ার 3। এবার 1 মিটার ইকুয়াল টু হচ্ছে 10 টু দি পাওয়ার 9 ন্যানোমিটার। ঠিক আছে, তাহলে এবার এখানে এবার এই 1 মিটারের জায়গাটায় 10 টু দি পাওয়ার 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 বসিয়ে দিলাম, ন্যানোমিটার। এই যে ঠিক আছে, দিয়ে বেস সেম আছে তাই তো? হ্যাঁ, তাহলে পাওয়ারের যোগ হয় তো, হ্যাঁ, গুণ করার সময় তাহলে কত হয়? 10 টু দি পাওয়ার 12 হয়, তাই তো? ন্যানোমিটারের এই কনসেপ্টটা জানো তো, যে a টু দি পাওয়ার b ইন্টু a টু দি পাওয়ার c কি হয়ে যাবে? a টু দি পাওয়ার b প্লাস c হয়ে যাবে, তাই তো? সূচকের নিয়মাবলী পড়েছো তো ক্লাস 11-এ, আবার পড়বে, বিগার ডাইমেনশনে দেওয়া থাকবে। এবার এই জিনিসগুলো আমি তাড়াতাড়ি এরকম একটা জায়গা বলি, তো ফিজিক্সটা একটা দিকে এরকম দেখাচ্ছে এটা ম্যাথ, আর এদিকে তখন রাফটা দেখায় যে এই মানে এটার মানে রাফটা কি, বুঝতে পারলে? এই জিনিসগুলো ইউনিট কনভার্সন ইজ ভেরি ডিফিকাল্ট থিং, কারণ এটা ম্যাথামেটিক্সের ব্যাপার। তুমি একটা জিরো কম বেশি করতে পারবে না, উল্টো পাল্টা অ্যান্সার চলে আসবে। হ্যাঁ, ন্যানোমিটার মানে হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস, ন্যানো টেকনোলজি, যেটা মাইক্রোস্কোপিক ভিউ, you cannot see it in naked eye, you have to use microscope, that is why it is called nanometer, micrometer, nanometer, micro 10 to the power, micro কথা মানে মিউ, এই যে মাইক্রোমিটার কে মিউ এম বলে, মিউ এম মানে হচ্ছে 10 to the power -6 এত মিটার। আর যদি মেগা হয়, মেগা মানে হচ্ছে 10 to the power 6 মিটার, তার মানে
এবার কিলোমিটার থেকে মেগামিটার করতে গেলে কি করতে হবে? তুমি যদি এরকম করে করো 1 কিলোমিটার ইকুয়াল টু হচ্ছে 10⁻³ মেগামিটার, ঠিক আছে, মানে মেগা, বুঝতে পারলে? আর 1 মেগা মানে হচ্ছে তোমার 10⁻³ কিলোমিটার, উল্টোটা -3টা +3 হয়ে যাবে তখন, ঠিক আছে। মেগা ইজ এ বিগার ইউনিট। আর মিটার করতে গেলে তোমার আরো 3 লাগবে, 10⁻6 মিটার। এবার এগুলো ভালো করে বুঝতে হবে। এবার এগুলো এখন বলছি, তখন ম্যাথামেটিক্স পড়ানোর সময় যেগুলো লাগে ওগুলো আমি মোটামুটি দেখিয়ে দিই, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যেখানে ফিজিক্স করতাম ওখানে সব কিছুই দেখানো হতো না। এসব আমি কত কষ্ট করে শিখেছি তোমাদের কোনো ধারণা নেই। নিজেকে এগুলো করতে হয়, যারা স্টুডেন্ট এগুলো নিজে ঘষে করছে, মানে বুঝতে পারছো কিরকম চাপ হয়ে যাবে। হ্যাঁ, আজকে আমি তোমাকে বলি যে যাও বাড়িতে গিয়ে লম্ব বৃত্তাকার চোঙ চ্যাপ্টারটা পড়ে চলে এসো, যা খুশি করে তুমি ওগুলো বুঝে নেবে। বইটা পড়লে বইয়ের মধ্যে সব ফর্মুলা লেখা আছে, কিরকম করে উদাহরণ দেখো, যা খুশি করো, অঙ্কগুলো বই নিয়ে চলে আসবে। যখন তুমি অঙ্কগুলো নিজে থেকে করবে না, যখন কেউ তোমাকে হেল্প করছে না, তখনই তুমি রিয়েল ম্যাথামেটিক্সটা শিখবে। যে এটা তোমার মাথা দেখবে যতগুলো 6 লক্ষ কোটি নিউরন আছে সেগুলো সব মিলে একসঙ্গে কাজ করাতে হবে, ঠিক আছে? তখনই তুমি রিয়েল ম্যাথামেটিক্সটা শিখবে যে এটা কিরকম করে বার করবো। তাহলে আমার দৈর্ঘ্য বার করতে হবে, তাই তো? হ্যাঁ, তাহলে এখানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটাই তো আয়তন খালটা, তাই তো? হ্যাঁ, আচ্ছা, দৈর্ঘ্য আমাদের বার করতে হবে। এল লিখলাম, বি কত? বি হচ্ছে 2, কারণ এখানে সব মিটার আছে, ডেসিমিটার করে মিটার করেছি, মানে 0.8 মানে 8/10, তাই তো? হ্যাঁ, 0.8 মানে 8/10, তো লিখেও দিচ্ছি আমি। আচ্ছা, এবার এখানটা এরকম আছে, এটা বোঝো এবার ব্যাপারটা কি করবে শোনো, ঠিক আছে? তুমি জিনিসটা বোঝো, এইখানে সব গুণ আছে তো, এদিকেও গুণ আছে তো, তাড়াতাড়ি ক্যালকুলেশনটা করতে হবে। সব যদি গুণ থাকে, মাঝে যোগ্য কিছু নাই তো, এদিকের জিনিস এদিকে কাটা যাবে। 8 30 240, ঠিক আছে? 2 15 30, ঠিক আছে? তাহলে এল ইকুয়াল টু কত হলো? 15 গুণিতক 10, 10টা উপরে চলে যাবে, তাহলে কত হলো? 150 মিটার, ঠিক আছে? বুঝতে পারলে? ঠিক আছে, 150 মিটার। তাহলে 150 মিটার হচ্ছে খালটার দৈর্ঘ্য, মানে 150 মিটারের খাল, মানে এটা এত বড় এরকম খাল, এই ধর এরকম ছবিটা হবে, এরকম দেখতে হবে, ঠিক আছে? খাল কাটা হচ্ছে যে এই জায়গাটা 150, ঠিক আছে? উপরে চওড়া আছে হচ্ছে তোমার 2, 150 × 2 300, আর এটা উচ্চতা আছে হচ্ছে 0.8, মানে 380 ভাগ, মানে 240। আমরা এরকম করে উত্তর বার করি, ঠিক আছে? 150 দুগুণে 300, 380 ভাগ হচ্ছে 240, 0.8 মানে 80, রাফে আমরা বের করি, ঠিক আছে? এই কনসেপ্টের ব্যাপারটা ছবিটি এরকম দেখতে লাগবে। ম্যাথসটা কনসেপচুয়াল জায়গা থেকে বুঝতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো তো? আমি সব ডিটেলসে দেখাই, ডিটেলসে না দেখালে হবে না, তুমি আটকে যাবে তো। তোমার এখানে শুধু তো ম্যাথসটা করলে হবে না, অনেক ম্যাথসের আর আনুষঙ্গিক জিনিস আছে, তাহলে তো হয়ে যেত শুধু ফর্মুলাটা টুকুস করে বসে ফর্মুলাটা করো, ওরকম কি ম্যাথস অঙ্ক নয়? হ্যাঁ, করবো তো, সেকেন্ড ইউনিটের চ্যাপ্টারগুলো নেক্সট উইক থেকে করানো শুরু করবো। এটা তো ধরো আজকের মধ্যে হয়ে যাবে মোটামুটি, ঠিক আছে? তারপরে কি কি চ্যাপ্টার আছে আমাকে বলে দেবে, বলে দিচ্ছি স্কুলে? আচ্ছা, ঠিক আছে, আমি বইতে লিখে নিচ্ছি, এটা করিনি আগে। এটা দেখো 6 এরটা, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার, তাই তো? হ্যাঁ, তাহলে ডায়াগোনাল মানে কর্ণ তো। আচ্ছা, 6টা বুঝিয়ে দিয়েছিলাম, তাই তো? 6টা বুঝিয়েছিলাম, 7এরটা দেখো। হ্যাঁ, ওটা তো বুঝিয়ে দিয়েছিলাম, 6টা করা আছে, ঠিক আছে? 7এরটা দেখো, 7এরটা কি আছে? একটি ঘনকের ধারগুলোর সমষ্টি 60 সেন্টিমিটার হলে ঘনকের ঘনফলের ধারগুলোর সমষ্টি, ঠিক আছে? ধার সংখ্যা কটা ধার আছে বলো? 12টা তো, ধার সংখ্যা 12টা, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা, তাহলে 12টা ধার ইকুয়াল টু 60 কি আছে, মিটার না সেন্টিমিটার?
ঠিক দেখেছো তো? সেন্টিমিটার, হ্যাঁ ঠিক করে বলো। 60 মিটারের ধার মানে ঘনত্বটা তোমার চোখে দেখতে হবে না, তোমার আই এস্টিমেটের বাইরে চলে যাবে। 60 সেন্টিমিটার, ঠিক আছে। এই যেমন অনেকে ইউনিট না বুঝলে কি হবে, যে গাড়ির যে একটা জিনিস আছে, বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স বলে একটা জিনিস থাকে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স মানে হচ্ছে বাইকটা মাটি থেকে কতটা উঁচু, মানে বাইকের যে নিচটা আছে না, যেখানে সেই এরকম সাইলেন্সারটা থাকে, ওই জায়গাটা মাটি থেকে কতটা নিচু বা মাটি থেকে কতটা উঁচু ওটা থাকে, ওই জিনিসটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স বলে। ওইটা মিলিমিটার ইউনিটে দেওয়া থাকে। দেওয়ার লোকে বোঝে না মানেটা কি মিলিমিটার থেকে। এবার লোকে কি মিলিমিটার ইউনিটটা কি তুমি কি রেগুলার ইউজ করো? মিলিমিটার ইউজ করো কেন, মিলিলিটার ইউজ করো। এমএল কোল্ড ড্রিঙ্কস খাও, 200 ml এর কোল্ড ড্রিঙ্কস, হ্যাঁ 400 ml বুঝতে পারো, কিন্তু মিলিমিটার তো ইউজ করো না। এবার তুমি তাহলে লোককে বোঝাবে কি করে? এবারে যেমন মিলিমিটার, যে গ্রাউন্ড মিলিমিটার মানে হচ্ছে, দেখো বুঝিয়ে দিয়েছি, তোমার যে স্কেলটা আছে দেখবে স্কেলে 1 ইঞ্চি থাকে, ঠিক আছে, বুঝলে? 1 ইঞ্চি, ঠিক আছে। এবার 1 ইঞ্চি মানে কত? তোমার 2 এত সেন্টিমিটার হয়, জানো তো? ঠিক আছে, আচ্ছা এত সেন্টিমিটার হতো। এবার সেন্টিমিটারকে 10 দিয়ে গুণ করলে তো মিলিমিটার পাওয়া যায়। সেন্টিমিটারের পরেই তো মিলিমিটার থাকে, তাই তো? সেন্টিমিটার তো বড় একক, সেন্টিমিটারকে নিচে যাচ্ছ তো তুমি, ওপর থেকে নিচে যাচ্ছ তো, সেন্টিমিটারের পরে তো মিলিমিটার থাকে চার্টে, এই যে ডেসি সেন্টিমিলি, তাই তো? তুমি তো নিচ থেকে মানে ওপর থেকে নিচে যাচ্ছ তো, 10 দিয়ে গুণ করবে তো, এটাকে 10 দিয়ে গুণ করলে কত হয়? 25.4 হবে না? ডেসিমেলটা এখানে চলে যাবে তো, 10 দিয়ে গুণ করছো, ডেসিমেল বাঁ দিক থেকে ডান দিকে যাবে। আচ্ছা তাহলে 25.4 মিলিমিটার হচ্ছে 1 ইঞ্চি মানে। এবারে মোটামুটি এটাকে অ্যাপ্রক্সিমেট তুমি 25 ধরো, তাই তো? কোনো গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স লেখা আছে 150 মিলিমিটার, মানে তাকে যদি 25 দিয়ে ভাগ করো তুমি ইঞ্চি পেয়ে যাবে, মানে 6 ইঞ্চি উঁচু মোটামুটি মাটি থেকে, এই তো তোমার পেয়ে গেলে ইঞ্চি। এবার ইঞ্চি কথাটা আমরা বেশি ইউজ করি, তাই তো? এইগুলো কি মানে মানে জেনারেল মানে ম্যাথামেটিক্স বলো। ম্যাথামেটিক্সের যেমন আমার ভাগ্যে আমার কাছে পড়ে, ও আমাকে জিজ্ঞেস করছিল যে ম্যাথামেটিক্সের অ্যাপ্লিকেশন কোথায়। আমার অ্যাপ্লিকেশন বিশাল বিশাল একটা অ্যাপ্লিকেশন আছে। বলছে যে একটা জাহাজ থেকে কেউ যদি নিচে পড়ে যায়, ধরো একটা জাহাজ ভয়েসে গেছে, সে জাহাজ থেকে কেউ নিচে পড়ে গেলে, এবার জাহাজের তো প্রপেলার আছে, প্রপেলারটার সঙ্গে তার ধাক্কা লাগলে তো শুধু কুচি কুচি, ঠিক আছে? তাই যখনই কেউ জাহাজ থেকে নিচে পড়ে যায়, প্রপেলারটা যাতে তার কাছে পৌঁছতে না পারে, জাহাজটাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরালে, ঠিক আছে, তার সঙ্গে প্রপেলারটা ধাক্কা লাগবে না, তার রেডিয়াল ডিস্টেন্স নিয়ে করা, কারণ প্রপেলার এরকম জিনিস, ঠিক আছে? সেই যে এই ম্যাথসগুলো, এগুলো সেই আগেকার দিনে যারা মানে ট্রাইগোনোমেট্রি নিয়ে পড়াশোনা করেছে তারা এগুলো বার করে গেছিল। রাধানাথ সিকদার থেকে শুরু করে মানে যে সময় জাহাজ বেরিয়েছিল, যে এটা অঙ্ক করে বের করার কথা, যে জাহাজটাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে হবে, ঠিক আছে? তো কত ডিগ্রি অ্যাঙ্গেলে স্টিয়ার করলে মানে জাহাজের প্রপেলারটা সরে যাবে ওর থেকে, ঠিক আছে? আর ওকেও বলা হয় যে ডায়াগোনালি, ওকেও শেখানো হয় যে ডায়াগোনালি মানে ওকে কতটা যেতে হবে। যদি নাও যায়, ধরো জলের মধ্যে সোজা যাচ্ছে, তাও ওটা সোজা দিয়ে হিসাবটা করে, ডায়াগোনাল চলে গেলে তো ভালো, ধরো যাচ্ছে না, তাহলে ওকে কতটা মানে এবার প্রপেলারটাকে তুমি তো কন্ট্রোল করতে পারো, সেই প্রপেলারটাকে কতটা ঘোরাতে হবে সেটা হচ্ছে ম্যাথামেটিক্স। এইগুলো হচ্ছে ম্যাথামেটিক্সের ক্যালকুলেশন। যে যন্ত্র নিয়ে যে ডাক্তাররা, এই যে দেখবে চোখের যে যন্ত্রগুলো নিয়ে তোমার চোখ টেস্ট হয়, যন্ত্রগুলো কারা বানিয়েছে? হিসাবটা লিস্ট কাউন্ট করে করে, লিস্ট কাউন্ট কথাটা মানে জানো 11-এ পড়বে। স্লাইড ক্যালিপার্স, ভার্নিয়ার স্কেল আর মাইক্রোমিটার স্ক্রু গেজ, তিনটে খুব ভালো ইম্পর্টেন্ট জিনিস আছে, তোমাদের প্র্যাকটিক্যালও দেখানো হবে। একটা ডিভাইস যত কম দৈর্ঘ্য মাপতে পারে, ঠিক আছে, হ্যাঁ মানে ধরো এরকম যে দুটো ডিভাইস আছে, একটা ধরো এরকম মাপছে 2.54, আবার একটা এরকম মাপছে 2.5467, এদের মধ্যে কোনটা অ্যাকিউরেট বলো? এটা না, এই 4 দশমিক পর্যন্ত মাপতে পারছে, দেখেছো? ও ডেসিমেলে করে দুটো আরো এতটা মাপতে পারছে, তার মানে এটা বেশি অ্যাকিউরেট। এর লিস্ট কাউন্ট বেশি, এর লিস্ট কাউন্ট ওর কত গুণ? 100 গুণ, আরো দুটো ডেসিমেল আছে বলে, হ্যাঁ এরকম করে জিনিসটা হয়, ঠিক আছে? যেটাকে লিস্ট কাউন্ট বলে, এলসি। হ্যাঁ এবার এইগুলো দেখো আমার মাথায় এগুলো বসে গেছে, আমি এগুলো কষ্ট করে বসিয়েছি, ওরকম ভেবো না যে মানে আমি যেরকম করে ফিজিক্সটা করতাম স্যার এরকম করে কাছে ডেকে বোঝাতো, ঠিক আছে? ওগুলো আমাকে বাড়িতেই পড়তে হতো। তা হ্যাঁ এখন বলবে আমার কি এখানে কোনো দোষ নেই, আমার এখানে দোষ আছে, আমার দোষটাকে আমি আমার গল্প করতাম, ঠিক আছে? দ্যাট ওয়াজ মাই ফল্ট, ঠিক আছে? যাক পরে কোনো রকম আমি ঢুকিয়েছি ওই বসে বসে, হ্যাঁ। তবে কি ঢোকানোর সময় দেখো, এবার বসে বসে যদি তুমি ঢোকাও, হ্যাঁ যেমন তোমার কাছে যেমন তোমাকে বলছিল না, জিতনা খিসে কি উদ্ভিদ চমকাকে, এখন ওরা বলে, এখন আর ওই পেপার লিকের ব্যাপার বলে না, পেপার লিক করতে হবে না,
ঘুরিয়ে প্রশ্ন গেলে পেপার লিক হতো না, বেসিক আইডিয়া থেকে তোমাকে প্রশ্ন দেবে। আগে কিন্তু তোমাকে জীবন বিজ্ঞানের প্রশ্ন বললাম তো কেমন কোশ্চেন দেবে, তাই না, যে এটার সঙ্গে এরকম দেবে, এটা তাহলে কোথায় থাকে, ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা। হ্যাঁ, এবারে ওই পেশিটার নাম কি বলেছিলাম যার জন্য এই রোমকূপগুলো খারাপ হয়ে যায়? দেখো একটা কথা বলছি, খুব সিম্পল কথা, তুমি যদি মনে করো না যে বইটাকে ওপর দিয়ে পড়বে, তাহলে কিন্তু কোনো দিন মনে থাকবে না, মিলিয়ে নিও, কোনো দিন কারোর থাকে না। তোমাকে ডিটেলসে পড়তে হবে এবং সেগুলোকে ভিজুয়ালাইজ করতে হবে। আমি যেগুলো পড়েছি সেগুলো আমার সেকেন্ডে বলে, অ্যাডেক্টার পিলি বলে, ঠিক আছে। আমি মোটামুটি মানুষের শরীরে 60টা মতো মাসেল আমি জানি, ঠিক আছে, বুঝতে পারলে, 60টা মাসেল, কারণ আমি এগুলো মোটামুটি মুখস্থ করেছি, মানে আমার ওই ভিজুয়ালে আছে, ঠিক আছে, মাইন্ড সেটে, বুঝতে ব্যাপারটা। তা ওটা আমি বলে দিতে পারি, সিলিয়ারি পেশি, সাসপেন্সারি লিগামেন্ট, ঠিক আছে, তারপরে টেন্ডনে কি ফাইবার থাকে, ভিটামিন এর নাম কি। হ্যাঁ, এবার এগুলো না তুমি কুইজ থেকে বললে হবে না, তোমাকে ডেসক্রিপটিভ থেকে বলতে হবে, যে তুমি যখন পড়বে তোমার মাথাটা সেট করতে হবে। এবার আমি যেগুলো বুঝি ফিজিক্সের বা ম্যাথসের, সেগুলো আমার মাথায় সেট করা, বুঝলে ব্যাপারটা, বসে বসে ওগুলো করেছি। এবার আমি যেগুলো বসে বসে করেছি, আমার বুদ্ধি এতটাও খারাপ না যে কোনো একটা স্টুডেন্ট টুকুস করে ফেলবে, অতটা খারাপ আমার বুদ্ধি, তাই জন্য তাকেও কিন্তু বসতে হবে। এবার যতটা বসবে ততটাই কিন্তু হবে। তাই খারাপ স্টুডেন্ট ভালো স্টুডেন্টের ডেফিনেশনটা সব জায়গায় কাজ করে না। তুমি যদি না পড়ো তাহলে তুমি বুঝবে কি করে তুমি খারাপ না ভালো? তুমি ধরো একটা অঙ্ক প্র্যাকটিস করলে না, দিয়ে অঙ্কগুলো পরীক্ষা এলো, দিয়ে তুমি বলবে কি করলো, তুমি বললো কোশ্চেন কঠিন হয়েছে, আরে তুমি তো প্র্যাকটিসই করোনি, তুমি কি বুঝবে কঠিনের কি সহজের কি? তুমি যদি প্র্যাকটিস করতে, দেন ইউ ক্যান এস্টিমেট যে ঠিক আছে, ইট ইজ ডিফিকাল্ট, ইট ইজ ইজি, বুঝতে পারলে ব্যাপারটা। আগে প্র্যাকটিস করতে হবে। এই জন্য এই জিনিসগুলো আমি এভাবে সেট করেছি মাথার মধ্যে, তাই জন্য আমি জিনিসগুলো বুঝি, আমি যেগুলো বুঝি আমার মাথায় একদম সেগুলো স্ক্যান করে ঢোকানো আছে, তা ওগুলো আমাকে খাটতে হচ্ছে। আমি বারবার বলছি যে আমি কোনো আই এম নট দ্য ইন্টেলিজেন্ট ওয়ান, আই এম দ্য ওয়ান হু ওয়ার্ক হার্ড, সোজা কথা, ওয়ার্ক হার্ড, হার্ড ওয়ার্ক করতে হবে। তাহলে 12টা ধার হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে একটা ধার কত বলো, 60/12 হবে তো ঐকিক নিয়মে, তাহলে 5 সেন্টিমিটার, এই 5 সেন্টিমিটার হবে হচ্ছে বাহু, হয়ে যাবে 5 সেন্টিমিটার, ঠিক আছে, বাহু হয়ে যাবে 5 সেন্টিমিটার, বুঝলে, ঘনকের বাহু 5 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে ঘনকটির ঘনফল হিসাব করে লিখি, তাহলে বলো ঘনকের ঘনফল কত, অ্যান্সার কত দেওয়া আছে, 5 এর কিউব, তাই তো, 125 সেন্টিমিটার কিউব, ঠিক আছে, 125 সেন্টিমিটার কিউব। এরপরে পরেরটা কত আছে, 8, ঠিক আছে, এটা বুঝতে পারলে। আচ্ছা, কি আছে দেখো, কি লেখা আছে, একটা ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হলো আয়তন কত, তাই তো। হ্যাঁ, পৃষ্ঠতল বলেছে, তাহলে মনে করি বাহু হচ্ছে এ, তাই তো। আচ্ছা, তলের ক্ষেত্রফল দেখো ডিটেলসে ভাঙলাম, তাহলে একটা তলের মধ্যে দুই ক্ষেত্রফল মানে যে কোনো দুটো জিনিস, ক্ষেত্রফল তো 2D, আচ্ছা, তাহলে a স্কয়ার হবে, তাই তো। আচ্ছা, তল কটা আছে এরকম, তল সংখ্যা কটা, 6টা, তাই তো। আচ্ছা, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে, সমগ্র তলের ক্ষেত্রফল মানে টোটাল সারফেস এরিয়া, সমগ্র তলের ক্ষেত্রফল বলে দিচ্ছে, তাই তো। একটা ঘনকের 6টি পৃষ্ঠতল বলেছে, 6টি পৃষ্ঠতল মানে সমগ্র তল, সব কটাই দিয়ে দিচ্ছে। ক্ষেত্রফল কত হচ্ছে তাহলে 6a স্কয়ার হচ্ছে তো, 6টা তল, তাই তো। দেখো বুঝতে পারলে, ঘনকের 6টা তল তো, একটা তল তো a স্কয়ার, a ইন্টু a, তাহলে এরকম 6টা আছে তো, তাহলে 6a স্কয়ার, তাহলে 6a স্কয়ার ইকুয়াল টু কত, 216, তাই দেওয়া আছে তো, হ্যাঁ, তাই তো। আচ্ছা, তাহলে এখানে দেখো, তাহলে এবার তোমার কি করতে হবে, a স্কয়ার কত হবে, 216কে 6 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 36, তাই তো। আচ্ছা, তাহলে a কত হবে, প্লাস মাইনাস √36 হয়ে যাবে তো, স্কয়ারটা লেফট সাইড থেকে রাইট সাইডে গেলে রেসিপ্রোকাল হয়ে যায়, 2 এর রেসিপ্রোকাল কত মানে অনন্য কত, 1 এর 2 মানে রুট,
বুঝলে a টু দি পাওয়ার 1 এর 2 কথাটার মানে হচ্ছে রুট ওভার a। কেন এখন বলবে দুইটা কথা, দুইটা তো দেখতে পাচ্ছি না স্যার, দুইটা এরকম আছে, এরকম দেখতে দুইটা, এই জিনিসটাকে এরকম দেখতে অ্যাকচুয়ালি, ঠিক আছে? বুঝলে দুইটা এখানে থাকে, টু রুট এ না, দুইটা ভেতরে থাকে, টু রুট এ কথা মানে হচ্ছে 2 ইনটু রুট এ, আর এইটা হচ্ছে এই যে রুটে এই জায়গাটা দেখেছো, এর মধ্যে 2 থাকবে, এটা মানে হচ্ছে স্কয়ার রুট, এটাকে বলা হচ্ছে স্কয়ার রুট বলে, 2 বলে, 3 হলে কিউব, বাকি হয়ে গেলে nth, n এর ভ্যালু যা হবে, ঠিক আছে? বুঝতে পারলে? তাই আর এটা হচ্ছে 2 রুটে, এগুলো কোথায় ডিটেইলসে পড়বে কোন চ্যাপ্টারে বলো? দ্বিঘাত করণিক, ঠিক আছে? দ্বিঘাত করণিক চ্যাপ্টারটা হলে এই ব্যাপারে টোটাল ধারণাটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে কি হবে? প্লাস মাইনাস 6 a ইকুয়াল টু, তাই তো? এবারে a নট ইকুয়াল টু মাইনাস 6 অ্যাজ ইট ইজ লেস দ্যান 0, তাহলে a ইকুয়াল টু 6 হবে, তাই তো? তাহলে ঘনকের বাহু কত হলো? 6। এবার এখন ইউনিটটা কি দিয়েছে? ইউনিটটা সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে 6 সেন্টিমিটার, তাই তো? তাহলে আয়তন কত বলেছে, তাই তো? আয়তন মানে ভি, তাহলে a কিউব, তাই তো? ভি মানে ভলিউম, তাহলে কত? 6 কিউব মানে তোমার 6 ইন্টু 6 ইন্টু 6 সেন্টিমিটার কিউব হবে, কারণ এখানে ইউনিটটা সেন্টিমিটার আছে। 6 36 216, তাই তো? 6 6 36 6 36 216 সেন্টিমিটার কিউব। 35 36 37 এগুলো সব নামটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? 36 36 72 108 144 180 216 252 288 324 আর হচ্ছে 360, তাই না? আমি যোগ করলাম না গুণ করলাম তুমি বুঝতে পারবে না, তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে? যোগ করিনি, গুণই করেছি। 99 নামটা করতে হবে, তাহলে 99 কে লোকে 100 মাইনাস 1 লেখে, জানো তো? 99 ইন্টু 1, 99 লিখলে তো, আর ইন্টু 2 কি হবে? এই যে 99 এর সঙ্গে 100 যোগ করে 1 বাদ দিতে হবে, 199 189 যোগ করো ইন্টু 3 দিয়ে, হ্যাঁ 100 যোগ করলে কত? 298 হয় তো, 1 বাদ দিয়ে দেবে 297, পরেরটা 396 হবে, তাই তো? পরেরটা 495 হবে, ইন্টু 4 ইন্টু 5, ঠিক আছে? ইন্টু 6, তাহলে কত হবে? 495 সঙ্গে 100 যোগ করলে 595, 1 কমালে 594, তাই তো? আচ্ছা 7 দিয়ে করলে কত হবে? 693 হবে তো, ইন্টু 8 কত হবে? 792 হবে, 100 যোগ করে 1 কমাচ্ছি, বুঝতে পারলে কনসেপ্টটা? ভালো করে দেখো বুঝতে পারবে। ইন্টু 9 করলে কত হবে? 891 হবে তো, হ্যাঁ? এই যে 792 সঙ্গে 100 যোগ করলে 892, 1 মাইনাস করলে 91, আর ইন্টু 10 করলে তোমার 990, গল্প শেষ। তাহলে 90 এর ঘরে যেগুলি কাছাকাছি আছে না, 91 কেও তুমি এরকম করতে হবে, 91 মানে 100 মাইনাস 9 করবে, 100 যোগ করবে, মানে ধরো 191 আর 9 যোগ করলে মাইনাস 9 করে দিলে 182, একে 2 দিয়ে গুণ করবে, বুঝলে? এটা হচ্ছে টেকনিক, এটা করা যাবে, হ্যাঁ? বুঝলে ওটা? এবার এখন বলবে ধরো তুমি 97 8 কে 8 দিয়ে গুণ করলে কি হবে? এরকম হবে, 7 8 56, 8 9 হচ্ছে 72, ঠিক আছে? বুঝলে তো? এবার এই 72 এর সঙ্গে এই 5টা যোগ করে দেবে, ঠিক আছে? বুঝলে? 77 দিয়ে 6 করে দেবে, ঠিক আছে? 3 8 24 মাইনাস করলে, বুঝলে? এই দুটো যোগ করতে হবে, এটা ওই পরেরটা এরকম চলে আসবে। এটা 10 থেকে 99 পর্যন্ত যে কোনো জায়গায় করা যাবে। ধরো তোমাকে বললো যে ধরো এরকম 65 কে 9 দিয়ে গুণ করলে কত হবে, দেখবে? 6 9 কত? 54, তাই তো? আর 5 9 45, আচ্ছা 54 সঙ্গে 4টা যোগ করবে, 58 হয়ে গেল, লাস্টের 5টা পেছনে বসিয়ে দেবে, ঠিক আছে? বুঝলে? এরকম করে করতে হয়, এটা হচ্ছে ফর্মুলা একটা, এগুলো আমি পরে ভিডিও করে পরে দেখাবো। যাই হোক, এটা বুঝতে পেরেছো তো? এগুলো এত সোজা বোঝা খুব একটা কতটা ইজি না, এগুলো ভালো করে নাম্বার থিওরিটা খুব ডিফিকাল্ট। নাম্বার থিওরি আমিও পড়ছি খুব ভালো করে, নাম্বার থিওরি নিয়ে সেই রিসার্চের মধ্যে ব্যাপার আছে। নাম্বার থিওরি ডিসক্রিট ম্যাথামেটিক্স বলে একটা ম্যাথামেটিক্সের আলাদা সেক্টর আছে, ওটা আমি এখনো নিজে পড়া শুরু করিনি, করবো, ওটা এখন আমাকে মাথায় ঢোকাতে হবে। এবার আমার মাথাতে কেউ ঢুকিয়ে দেবে না, আমাকে এগুলো পড়ে বুঝে বার করতে হবে। তবে কি আবার একটা কথা, যেটা আমি পড়ে বুঝে বার করবো, সেটা আমার মাথায় মানে ইনকালকেট হয়ে থাকবে। আচ্ছা 9টা আছে তো, বলো না, 9টা বলো কি আছে? সমগ্র চৌকোর আয়তন 432 ঘন সেমি, তাদের
আচ্ছা একটি সমকোণী চৌবলের আয়তন, আচ্ছা তাহলে হচ্ছে দেখো সমকোণী চৌবল, তাহলে সমকোণী চৌবলের আয়তন কত দেওয়া আছে 432 ইউনিটটা, 432 কি দেওয়া আছে ঘন সেন্টিমিটার, তাই তো? হ্যাঁ, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা যায়, সমান আয়তন বিশিষ্ট দুটি ঘন, তাহলে প্রতিটি ঘনকের আয়তন কত হয় বলো? হ্যাঁ ভাজিতক 2 হবে তো, এই যে আয়তনটাকে ভেঙে দিল তো সমান ভাবে 2 দিয়ে ভাগ করে দিলাম তো, বুঝতে পেরেছো? হ্যাঁ, সমান আয়তন বিশিষ্ট, বললাম যে দুটো সংখ্যার যোগফল 20, প্রতিটা সমান, তাহলে অ্যান্সার কত হবে বলো বলো? দুটো সংখ্যার যোগফল 20, সংখ্যা দুটো সমান, কত হবে অ্যান্সার? কি করে দেবে? কি দিয়ে? হ্যাঁ সেটাই বলছি, এটাও তাহলে তাই 2 দিয়ে ভাগ করে, তাহলে কত হচ্ছে 216 সেন্টিমিটার কিউব, বোঝা গেল প্রতিটি ঘনকের আয়তন। তাহলে একটা ঘনকের আয়তন হচ্ছে 216 সেন্টিমিটার কিউব। এবারে দেখো কি বলেছে, বলেছে হ্যাঁ প্রতিটি ঘনকের ধারের দৈর্ঘ্য কত? ধারের দৈর্ঘ্য মানে বাহুর দৈর্ঘ্য, ধারের দৈর্ঘ্য মানে বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? আচ্ছা ধার মানে তো এটাই তো বাহু বলে, তাই না? বাহু মানে দৈর্ঘ্য বস্তু উচ্চতা যা খুশি একটা নিয়ে নেবে, ধার মানে তো এগুলো এক একটা ধার এরকম তো, এটা একটা ধার, 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 এটা 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 কটা থাকে এরকম? 12টা থাকে না, তাই তো? প্রতিটা ধারের দৈর্ঘ্য জিজ্ঞেস করেছে, ঠিক আছে? আচ্ছা তাহলে কি হবে এবারে আয়তন এটা, তাহলে আয়তন হচ্ছে ভি কিউব, ভি ভি ইকুয়াল টু এ কিউব, তো হ্যাঁ বাহু এ ধরা হয়েছে, তাহলে আমি এখানে লিখলাম যে বাহু আমি এ ধরলাম, ঘনক দিয়েছে, তাই তো? তাহলে আয়তন এ কিউব, তাহলে এ কিউব ইকুয়াল টু 216, তাহলে এ ইকুয়াল টু কত হবে 216 টু দি পাওয়ার 1/3 হয়ে যাবে তো, এখানে পাওয়ারটা 3 ছিল, বাঁ দিক থেকে ডান দিকে গেছে 1/3 হয়েছে। এবার 216কে 3টে সংখ্যা ভাঙো, 3টে যেন সেম হয়, ঠিক আছে? 2 2 2 করে লাভ নেই, এটা দেখো 6 6 6, তাই তো? এবারে 3 টু দি পাওয়ার 1/3 মানে একটা 6 বেরিয়ে আসবে, তাহলে কত 6 সেন্টিমিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য প্রতিটা ধারের দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে প্রতিটি ধারের দৈর্ঘ্য কত হবে হিসাব করে নিই, 6 সেন্টিমিটার, বুঝেছো? আচ্ছা 10এরটা আছে তো, দেখো একটি ঘনকের প্রতিটা বাহুকে 50 সেন্টিমিটার কমানো হলো, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কত হবে? তাহলে প্রতিটা বাহুকে 50 সেন্টিমিটার কমানো হলো, তাহলে এখানে প্রথমে তুমি একটা ঘনক নেবে, ঠিক আছে? এই একটা ঘনক আঁকবে, আচ্ছা বাহু হচ্ছে এ, ঠিক আছে? আচ্ছা এখানে 50% কমানো হলো, আচ্ছা এ, তাহলে এটা এটা ইউনিট নিয়ে নিলে, এই ইউনিট বাহু, তাই তো? তাহলে আয়তন কত হবে? কারণ ঘনফলের অনুপাত বার করতে বলেছে তো, হ্যাঁ আয়তনটাকে v1 নিয়ে নিলাম, তাই তো? হ্যাঁ v1 তো জানো তো, পড়েছো তো, p1 v1 বাই t1 ইকুয়াল টু p2 v2 বাই t2 কার সূত্র? হ্যাঁ, আর বলটা কি p1 v1 ইকুয়াল টু p2 v2, তাই তো? শোনো সূত্র মুখস্থ করতে খুব ভালো, যখন ওটা দিয়ে অঙ্ক থাকবে না একটু বুঝে ইউজ করবে, দেখে যে কোনটা কোনটা থাকছে, ঠিক আছে? আর ফিজিক্সের ম্যাথস কি করে করবে, যখনই এটা আমার অঙ্ক থাকবে না চার্লস বয়েল জায়গা দরকার, তুমি কি কি ওখান থেকে পাচ্ছ সেগুলো দেখবে, দিয়ে যে পি টি পেয়ে গেলে তখন যেমন টিও আছে পিও আছে, ব্যাস তার মানে p1 v1 বাই t1 ইকুয়াল টু p2 v2 বাই t2, ব্যাস ওখান থেকে বার করতে হবে, বাকি ম্যাথসটা তো ইজি,
ফর্মুলার বাকি নিচের যে অঙ্কটা আছে সেটা কি ত্রিকোণমিতির মতো ডিফিকাল্ট অঙ্ক, নাকি কোয়াড্রেটিক ইকুয়েশনের মতো অঙ্ক দেয়, নাকি এই আয়তঘনের মতো অঙ্ক দেয়, বা পরিমিতির অঙ্ক দেয়? ওটা তো 6-7 এর অঙ্ক। ওটা বাকিটা করা তো কিছু না, ওটা তো সমানুপাতের অঙ্ক। অনুপাত সমানুপাতের চ্যাপ্টারে তো ওর থেকে মানে ঢের ডিফিকাল্ট অঙ্ক আছে। তাহলে ফিজিক্সে শুধু ফর্মুলার জায়গাটাই ডিফিকাল্ট, যে কোনটা আমাকে ইউজ করবো, বাকিটা কিছু নাই। এই যে ভেদ চ্যাপ্টারটা যখন পড়ানো হবে দেখবে ভেদ এই সামনেই পড়াবো, জানি তো ভেদ সামনেই পড়াবো, যে সমভেদ মানে সমানুপাত ব্যস্তানুপাত কাকে বলে, তখনই বুঝতে পারবে যে ভেদ যেটা আছে বিভি, যে চাপ মানে আমি এরকম চাপ বাড়ালাম তাহলে আয়তন কমবে, তো তাহলে পি ভ্যারিজেস 1/b হয়, তাই না ভেদের ব্যাপারটা। আমি ফিজিক্স আর ম্যাথমেটিক্সে হাই লেভেলে পড়াই, কারণ এই দুটো সাবজেক্ট হচ্ছে বোথ মানে ভেরি কানেক্টেড। কেমিস্ট্রিটা পড়াই না বিকজ আর চাপ নিই না, ফিজিক্স আর ম্যাথমেটিক্স হচ্ছে ইন্টারকানেক্টেড, বাট গ্যাসের জন্য কেমিস্ট্রির চাপটা এগুলো বুঝি, এগুলো না বোঝার কিছু নেই, এগুলো খুব একদম ভেরি বেসিক থিওরি। আচ্ছা তাহলে আয়তন কত হবে? a কিউব হয়ে গেল তো, হ্যাঁ। আচ্ছা তুমি তারপরে বাহু 50% কমিয়ে দিলে, তাই তো, হ্যাঁ। তাহলে পরের বাহুটা কত আছে? 50% কমিয়ে দিচ্ছ তো, মানে 50% থাকবে তো, হ্যাঁ। 50% কমিয়ে দিচ্ছ, তাহলে 100 থেকে 50 কমে গেল তো, 100 থেকে 50 কমলে কত আছে? 50% থাকবে। এরকম করে লিখতে পারো, দুভাবে করতে পারো। দিয়ে কি হবে? লিখতে পারো 50 a ইন্টু 50% মানে 50/100 মানে 1/2, তাই তো। তার মানে কত হলো? a/2। আবার এরকমও লিখতে পারো যে আগে a ছিল, সেখান থেকে a এর 50% কমানো, এটা হতে পারে, ঠিক আছে। তাহলে a মাইনাস a/2, তার উত্তর a/2ই হয়, ঠিক আছে, বুঝলে? দেখো, কারণ a/2 আর a/2 হলে 2a/2 দিয়ে a থেকে a/2 বাদ দিলে a/2 থাকে। এইভাবেও করতে পারো, আবার এইভাবেও করতে পারো, ঠিক আছে। প্রফিট লসের কনসেপ্টটা যেমন, ধরো তোমাকে বললাম যে 20% প্রফিট হয়েছে, মানে কি 120/100। কনসেপ্টটা কি? 1 মানে 100/100 থাকে তো, এবার 20% প্রফিট হয়ে গেছে মানে নিউমারেটরের সঙ্গে 100 যোগ করে দিতে হবে। আর যদি বলে যে 27% লস, তাহলে ভগ্নাংশটা কি হবে? 100 মাইনাস 27/100, তখন 73/100 হয়ে যাবে, ঠিক আছে, কারণ 27 কমে যাচ্ছে, বুঝলে? এটা যদি তুমি করো তাহলে তুমি 3-4টে লাইন বাদ দিতে পারবে, মানে স্কিপ করতে পারবে। স্কিপ করলে কোনো নম্বর কাটা যাবে না, বিকজ এটা পার্ট অফ দ্য ম্যাথমেটিক্স, নট দ্য অ্যাকচুয়াল ম্যাথমেটিক্স। তুমি এনি রাফ যদি স্কিপ করো কোনো আবার না, ইট উইল নট হ্যাম্পার ইউর ম্যাথমেটিক্স স্কোর, বুঝে গেল? হ্যাঁ। আচ্ছা তাহলে a/2 হচ্ছে বাহু, তাহলে বাহু যদি a/2 হয় তাহলে আয়তন হচ্ছে v2, কত হবে? যেটা বাহু থাকবে তার হোল কিউব, তো এই যে। আচ্ছা তাহলে কত হলো? a কিউব বাই নিচে 3টে 2, তার মানে থাকছে হচ্ছে a কিউব বাই 8 ইউনিট কিউব, তাই তো, ইউনিট কিউব। এটা যেমন a কিউব, তার যে ইউনিটটা নেবো সেটার কিউবই লিখতে হবে, সেন্টিমিটার নিলে সেন্টিমিটার, মিটার নিলে মিটার কিউব, তাই তো। আচ্ছা এবার এই দুটোর মধ্যে কোনটা বড়, কোন ভ্যালুটা বড়? a কিউব বড় না a কিউব বাই 8 বড়? a কিউব বড়। 8 হলো তো ভাগ করা হয়ে গেল, নিচে তো ভাগ হয়ে গেছে, রুটি ছিঁড়ে দিয়ে দিলাম তো লোককে, বড় রুটি থাকলো না তো, তাহলে a মানে তো বড় রুটি, বুঝলে তো, ভাগ করা মানে তো ছোটই হয়ে ভগ্নাংশ, তাহলে a কিউবটা বড় তো। এবার এখানে কি বলেছে ভালো করে পড়ো, অনুপাত যখন বার করবে না তোমাকে কোনটা মানে প্রথম রাশি কোনটা দ্বিতীয় রাশি সেটা বুঝতে হবে, ঠিক আছে। মানে অনুপাতের কোনটা মানে প্রথম পদ আর দ্বিতীয় পদ, ঠিক আছে, মানে পূর্ব পদ আর উত্তর পদ, তাই তো। কি বলে মানে পূর্ব পদ উত্তর পদকে ইংলিশে কি বলে? ধরো a:b, এটাকে কি বলে? হ্যাঁ ইংলিশে অ্যান্টিসিডেন্ট, আর বিটাকে বলে কনসিকুয়েন্ট, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, তাহলে বলছে মূল ঘনক আর পরিবর্তিত ঘনক দিতে, মূল ঘনকটা আগে আছে, তার মানে তোমাকে a কিউব ইজ টু a কিউব বাই 8 করতে হবে, ঠিক আছে। এরকম হলে আমরা কি করব? আমরা দুটো জিনিসকেই, এই ভগ্নাংশটাকে যদি আমি তুলতে চাই তাহলে কি দিয়ে গুণ করতে হবে? এটাকে বলো, নিচের ভগ্নাংশ 8 যদি তুলতে চাই তাহলে উপরে কি দিয়ে গুণ করতে হবে? আরেকটা 8 দিয়ে, তাই না? একটা 8 দিয়ে উপরে একটা 8 দিলে তো 8 কেটে যাবে, কিন্তু একটাকে তো গুণ করতে হবে, দুটোকেই গুণ করতে হবে। এই দেখো 8a কিউব ইজ টু a কিউব বাই 8 ইন্টু 8 হলো তো, হ্যাঁ।
কেটে গেল তো, তাহলে কি হয়ে যাবে 8a³ is to a³ হচ্ছে তো, হ্যাঁ তার মানে কি 8a³ কেটে গেল 8/1, তাহলে 8:1 তাই তো। এই মূল ঘনক আর পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত হচ্ছে 8:1, ঠিক আছে, এরকম ভাবে করতে হবে, বুঝলে। আর সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কি করে বার করে সেটা পেছনে শর্ট কোশ্চেনে দেওয়া আছে, সেটা আমি দেখিয়ে দিয়েছি, বুঝতে পারলেন? নিতে এসছে নাকি? আচ্ছা ঠিক আছে, 13টা দেখে নেওয়া যাবে। 13টা ঘন ছিল না, হতেই পারে 13টা হয়নি, কোনোদিন হতো না, আমি করাইনি, আমার মাথা, তুমি যদি আমাকে ভিডিওতে দেখাতে পারো যে 13টা হয়ে গেছে, আমি করেছি 13টা, ঠিক আছে, তাহলে মানে তখন ভাবো যে আমার মাথার মানে মস্তিষ্ক মানে ব্রেন স্লো হয়ে যাচ্ছে। তুমি ভিডিও দেখাও, আমি বললাম 13টা ভিডিও দেখাতে পারো, চ্যালেঞ্জ দিলাম, তুমি তো দেখতে পারো, আমাকে ভিডিও ডিলিট করবো না বলো, তাই না? আমাকে ভিডিও আগে দেওয়া আছে, তো 83টা ভিডিও তো দেখতে পাবো। 13টা করাইনি, তার কারণ হচ্ছে 13টা যখন তোমরা বললে না, যেটা স্কুলে বলেনি, কারণ 13টা একটু বুঝে করতে হবে, মানে এক্স এর সিন আছে, ঠিক আছে, মানে এক্স এ এগুলো ধরতে হবে, মানে এলজেব্রা করতে হবে। 13টা দিল না, 13টা ইম্পর্টেন্ট অঙ্ক, মানে 13টা দেওয়া উচিত। আমি পরীক্ষায় যদি কোশ্চেন করতাম 2 নম্বরে 13টা দিতাম, 2 নম্বর মান দিয়ে 13টা দিতাম, স্টুডেন্ট করতে পারবে। বই আছে, ওইটা ইজি বই, অমিতাভ মিত্র বিদ্যুৎ গুহ ঠাকুরতা, ঠিক আছে, আর হচ্ছে কেসি নাগ, নাম শুনেছো তো? কেসি নাগের বই আছে, ওই বইয়ের অঙ্কগুলো দেখতে পাবো ক্লাস 10-এ, ঠিক আছে। ওই অঙ্কটা তো করতে পারো তো, যে বইটা যে একটা অঙ্ক দিলাম যে ওই বাঁহাতি ডানহাতি 1% 99% করতে পারো তো, ভাবো ওটা একটা অঙ্ক দিয়েছিলাম তো, খাতায় তো লিখেছিলে, পেরেছো? না ওটা করে দেখায়নি তো, ওটা তোমাকে তো করে দেখায়নি, ওটা আইসিএসসি দের করে দেখিয়েছি, ওদেরও দিয়েছিলাম, ওটা তোমাকে করে দেখায়নি, ওটা ভিডিও আছে, বাট আইসিএসসি তে আছে। আইসিএসসি 9 যারা, আইসিএসসি 8 যারা পড়ে তাদের তো সিলেবাস ওটা, লিনিয়ার ইকুয়েশন ইন নন ভেরিয়েবলের অঙ্ক না, ওটা ওদের করে দেখিয়েছি, তোমাদের দেখায়নি। দেখি তো পরে দেখি তো, এখন মাথায় ঢুকবে না। দেখো একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেট, মানে প্লেটটা বর্গাকার, এই যে নিচটা এরকম বর্গাকার, ঠিক আছে, মানে নিচটা মানে প্লেটটা, যে পিতলের যে প্লেটটা, এটা হচ্ছে প্লেটের নিচটা, ঠিক আছে, বর্গাকার, হ্যাঁ, প্লেটের নিচটা মানে যে থালার নিচ যেরকম হয় বর্গাকার, বোঝো, ঠিক আছে। প্লেটের দৈর্ঘ্য x সেন্টিমিটার আর বেধ 1 মিলিমিটার, ঠিক আছে, দৈর্ঘ্য x সেন্টিমিটার, বর্গাকার, তাহলে দৈর্ঘ্য x, এটাও x তো, হ্যাঁ, দৈর্ঘ্য বস্তুকে x তো, ঠিক আছে। আর বলছে বেধ মানে এতটা মোটা কোনটা, ঠিক আছে, আচ্ছা বুঝলে। আর বেধ মানে কিন্তু এখানে উচ্চতা হবে, ঠিক আছে, এই যে বেধ দিয়ে দিয়েছে, বেধ মানে এখানে উচ্চতা হবে, মানে প্লেটটা কতটা উঁচু, প্লেট উঁচু আছে প্লেটের, ঠিক আছে, উচ্চতা, বেধ কত দেওয়া আছে 1 মিলিমিটার দেওয়া আছে, ঠিক আছে, 1 মিলিমিটার। এবারে ব্যাপারটা হচ্ছে মিলিমিটার, এবার মিলিমিটারকে তোমাকে সেন্টিমিটার করতে হবে, তাই না, কারণ বাকি দুটো তো সেন্টিমিটারে দেওয়া আছে, হ্যাঁ, তাহলে মিলিমিটারকে সেন্টিমিটার কি করে করবে বলো, মিলিমিটারকে সেন্টিমিটার করতে হবে, কি দিয়ে কি করে বলো, তাড়াতাড়ি উচিত, এতক্ষণ বলে দেওয়া উচিত। মিলিমিটার থেকে সেন্টিমিটার মানে তুমি ওপর থেকে নিচে যাচ্ছ না নিচ থেকে ওপরে যাচ্ছ, হ্যাঁ, তো নিচ থেকে ওপরে গেলে কি করতে হয়, হ্যাঁ, তা কি দিয়ে ভাগ করতে হয়, কটা ঘর আছে, মিলিমিটারের ওপরে কি আছে, মিলিমিটারের ওপরে তো সেন্টিমিটার আছে, ডেসি সেন্টিমিলি, তাহলে কি দিয়ে ভাগ করতে হবে, 10 দিয়ে। এত দেরি লাগলে হবে, 1/10 মানে 0.01 সেন্টিমিটার, ঠিক আছে, আচ্ছা, এটা আমরা ওভাবেই করবো, হ্যাঁ। এবারে এই অঙ্কটা করাইনি, এটা আগে থাকলে তো হয়ে যেত, এটা ডিফিকাল্ট অঙ্ক বলছি তো। প্লেটের ওজন কত বলা আছে, 4725 গ্রাম, তাই তো ওজন, আচ্ছা, প্লেট ওজন কত 4725 গ্রাম, মানে জিএম,
হলো তো? আচ্ছা এবার কি বলেছে বলো, তারপরে বলেছে যদি 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম হয়, ঠিক আছে, পিতলের প্লেট বলেছে, মানে 1 সেন্টিমিটারের ওজন, 1 সেন্টিমিটার কিউবের ওজন কত, 8.4 গ্রাম বলেছে, তাই তো? হ্যাঁ, 1 ঘন সেন্টিমিটার পিতলের ওজন বলেছে, তাহলে এর মধ্যে কত ঘন সেন্টিমিটার পিতল আছে সেটা তো আয়তন, যে এখান থেকে x ইন্টু x করে আয়তনটা বার করবো, দুটো আয়তন আমরা ইকুয়াল করবো, বোঝা গেল? হ্যাঁ, চা বাক্সের অঙ্ক যেরকম করেছি তাই তো, সেরকম এটাও সেরকম, যে 1 ঘন সেন্টিমিটার ওজন এত গ্রাম, তাহলে এর মধ্যে কত ঘন সেন্টিমিটার আছে, মানে আয়তনটা বার করতে হবে, তাই তো? কিরকম করে বার করবো, ঐকিক নিয়মে দেখো, 8.4 গ্রাম ওজন ইকুয়াল টু 1 সেন্টিমিটার কিউব। কেন এদিকে লিখলাম, কারণ অ্যান্সার তো আমার এদিকে বেরোবে, ঐকিক নিয়মে যেদিকে বেরোবে সেটা তো ডান দিকে থাকবে, আর বাকিটা বাঁ দিকে থাকবে, তো তাহলে এত গ্রামের ওজন তো এত ঘন সেমি, তাহলে 1 গ্রামের ওজন কত হবে বলো, 1 বাই কম হবে তো, হ্যাঁ 1/8.4 ঘন সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা কত গ্রামের ওজন বার করতে বলেছে, মানে কত গ্রামের আয়তন বার করতে বলেছে, এত গ্রাম ওজন, এর আয়তন কত হবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে 4725 ভাজিত 8.4 এত সেন্টিমিটার কিউব হবে তো আয়তন, হ্যাঁ তাই তো, এত সেন্টিমিটার কিউব আয়তন হবে তো। আচ্ছা তাহলে আবার এটাকে সাইজ করতে হবে, বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে এটাকে ভাগ করবে কি করে বলো, এই অ্যানসারটা বার করবে কি করে? হ্যাঁ হ্যাঁ, ওপরে, হ্যাঁ ঠিকই বলেছো, ওপরে 10 গুণ করতে হবে, ওপরে 10 গুণ করতে হবে, আচ্ছা নিচেও 10 গুণ করতে হবে, ঠিক আছে? কেন নিচে 10 গুণ করতে হবে, কারণ এটা একটা ডেসিমেল আছে, এই দেখো 47,250 একে 84 দিয়ে ভাগ হবে, তাই তো, এত সেন্টিমিটার কিউব হচ্ছে, বুঝলে? উঠিয়ে দিলাম তো, উঠিয়ে দিয়েছি তো, 8.4কে 10 দিয়ে 84 করে দিয়েছি তো। হ্যাঁ, কোনো কনফিউশনে বলবে, তাহলে দেখো কনফিউশন হলেই বলবে, 47,250 তাকে 84 দিয়ে ভাগ করা হয়েছে, 5 84 420 হয়, ঠিক আছে? আচ্ছা 5 84 420, তাহলে কত হয় 52, হ্যাঁ 5 84 420, তাহলে 6 84 কত হবে, 6 84 কত হবে, 84 আর 20 কত, 504 হবে, তাই তো? 4 6 24 4 হাত থাকবে 2, 6 8 48 আর 2 50, কত হলে 21, তাই তো? আচ্ছা 21 হলো তো, এখানে একটা শূন্য নামবে, 84 কে 2 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 168, ঠিক আছে? বাদ দিলে 42, 84 যায় না, দশমিক 42 যায় না তো, দশমিকের জন্য একটা শূন্য পাবে, এই যে 5, ঠিক আছে? মিলে গেল 420 420 মিলে গেল, ভাগশেষ 0, তাহলে কত হলো এটা, 562.5 সেন্টিমিটার কিউব হচ্ছে এর আয়তন, তাই তো? তাহলে আমরা কি লিখবো, দুটো আয়তন সমান হবে তো, এই যে x স্কয়ার ইন্টু 1/10 ইকুয়াল টু 562.5, তাই তো, সেন্টিমিটার কিউব, তাই তো? হ্যাঁ বুঝতে পারলে তো? আচ্ছা তাহলে এবার এদিকে দেখো, তাহলে x স্কয়ার ইকুয়াল টু কত হবে, 562.5 ছিল তো, 10টা গুণ হবে না, 10 গুণ হয়ে গেলে কি হয়ে যাবে, 56 25 হয়ে যাবে তো, ঠিক আছে? আচ্ছা তাহলে x ইকুয়াল টু কত, x স্কয়ার ইকুয়াল টু এটা হলো, তাহলে x ইকুয়াল টু কত হবে, এটা রুট হবে তো, হ্যাঁ এটা রুট আমরা কিরকম করে করব, দুটো পদ্ধতি করতে পারো, 25 কে রুট করে 5 করলে তো 56 আছে তো, 56 কোন দুটো সংখ্যার পরপর দুটো সংখ্যার গুণ যেন 56 হয় বলো, 7 8 56, ছোটটা নেবে 7, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এইভাবে করতে হয়, যে কোনো 5-এর লাস্টে 25 থাকলে এগুলো পড়ে, ঠিক আছে? এত সেন্টিমিটার, কারণ সব সেন্টিমিটারে বেরিয়েছে, তো এখানে কি দেওয়া আছে, x এর মান কত হবে হিসাব করে লিখি, x এর মান কত হবে 75 সেন্টিমিটার, x ইকুয়াল টু 75 সেন্টিমিটার হচ্ছে অ্যান্সার, কারণ আমরা সব সেন্টিমিটারে কনভার্ট করে নিয়েছিলাম, কারণ এখানে 1 ঘন সেন্টিমিটারই দেওয়া ছিল, ঠিক আছে? আচ্ছা এটা যদি মনে না থাকে তোমাকে কি করতে হবে, দেখো লং ডিভিশন মেথডের নাম শুনেছো, 56 25, এই যে এরকম করে করে, এই যে করেছো ক্লাস 8 এ শেখানো হয়, ঠিক আছে? এই 56 এর মধ্যে হাইয়েস্ট স্কয়ার 7 এর যায়, 7 7 তে 49, ঠিক আছে? হয়ে গেল। আচ্ছা 7 7 তে 49, এখানে 49 7 এ 56 25 নামলো,
7টা এদিকে 14 হয়ে যাবে গুণ করে 2 দিয়ে, তাই তো? এবারে কি হবে, এবারে 14 মানে 14 পর যে সংখ্যাটা নেবে টোটাল নাম্বারটাকে সেটা দিয়ে গুণ করতে হবে। 5 আছে মানে 14 পরে 5 নেই, 142 কি দিয়ে গুণ করবে 142 কে? 5 দিয়ে, 5 নিলাম তো লাস্টে, এই যে 142 × 5 এই যে 725 হয়ে গেল। সেই 5টা উঠে এখানে চলে আসবে 75। এটাকে বলা হচ্ছে লং ডিভিশন মেথড, ঠিক আছে? বুঝতে পারলে? এটা দিয়ে আমরা √2, √3, √5 যা যা অমূলক সংখ্যা আছে মানে যাদেরকে বলে ইরেশনাল নাম্বার, সেই ইরেশনাল নাম্বারের ভ্যালু বার করতে পারি। তোমরা ভুলে গেছো তো √2 ভ্যালু কি করে বার করতে হয়, √2 ভ্যালু কি করে বার করতে হয়, আর সংখ্যা রেখায় কোথায় √2 আছে সেগুলো ভুলে গেছো। এই একটা ক্লাসে ওঠো আর আগেরটা ভুলে যাও, এটা তো বলতে হবে না, মেমোরি আরো ভালো বানাতে হবে, ঠিক আছে? তো এটা বুঝতে পারলে তো? তাহলে x এর মান জিজ্ঞেস করবো, ওই জন্য বলছি ম্যাথটা করাইনি, এটা ডিফিকাল্ট ম্যাথ, এটা অত সোজা জিনিস না। এই ম্যাথটা পরীক্ষায় আমি 2 নম্বর বা 3 নম্বরে দিতাম, তাতে অনেকে করতে পারতো না, কারণ এগুলো সেরকমই ম্যাথ, বইয়ের কিছু কিছু ম্যাথ আছে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা এটা লিখে নিয়েছো তো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তাহলে 13 পর্যন্ত হয়ে গেল। তোমার আর বাকি আছে বলতে 16টা বাকি আছে, 19 আর 20 3টা অঙ্ক বাকি আছে। পরের দিন এই 3টা অঙ্ক করে নেবো শুক্রবার, তারপর হচ্ছে করণীতে চলে যাবো, ঠিক আছে? পরের দিনই সাইন করে দেবো।